বিসমিল্লাহির রহমানির রহিম। মহান রব্বুল আলামিনের নামে শুরু করছি। অগ্রণী ব্যাংক পিএলসি আজকের এই অনুষ্ঠানে প্রশিক্ষণার্থী বৃন্দ, যারা বিআরসির মাধ্যমে এই প্রতিষ্ঠানে নিয়োগ পেয়েছেন, আমি আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি এই প্রতিষ্ঠানের প্রধান সম্মানিত ডিজিএম মোহাম্মদ রেজাউল করিম। এই প্রতিষ্ঠানে এই প্রশিক্ষণের সাথে যারা জড়িত আছেন প্রত্যেক কর্মকর্তা কর্মচারীকে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এই জন্য যে তিনি আমাকে আপনাদের সাথে আজকের এই ক্লাসটি নিয়ে পরিচিতি হওয়ার একটা সুযোগ তৈরি করে দিয়েছেন। আপনাদের সকলের সাথে আমার পরিচয় হলো। এটি একটি সুদূর প্রসারী এর একটা ইফেক্ট রয়েছে। আপনারা বাংলাদেশের অগ্রণী ব্যাংক পিএলসির বিভিন্ন শাখায় আমার জানা মতে সর্বশেষ 979টি ব্রাঞ্চ রয়েছে। সর্বশেষ হয়তো ঢাকাতে একটা ব্রাঞ্চ হয়েছে, বসুন্ধরা। আমি দুটি বিষয়ে আপনাদের সাথে শেয়ার করব। সেই মূল বিষয়ে যাওয়ার আগে আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাচ্ছি আপনার সবার পরম শ্রদ্ধেয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ সালাউদ্দিন, যিনি অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা, যিনি আমাকে এই আপনাদের প্রতিষ্ঠানে পরিচালক হিসাবে নিয়োগ দিয়ে আপনাদের সাথে এই অনুষ্ঠানের সুযোগ করে দিয়েছেন। সেজন্য প্রথমে আমি সিনসিয়ার থ্যাঙ্কস টু দি ডক্টর সালাউদ্দিন আহমেদ, অনারেবল অ্যাডভাইজার to the interim government of Bangladesh since August 2024. He is a civil servant and ex-governor, 9th governor of the Bangladesh Bank, the country's central bank. Bangladeshi economist who has appointed me as director of your prominent Ọগ্রণী Bank PLC. To express my gratitude to Honorable Chairman Syed Abu Nasser Boktiar Ahmed of the Ọগ্রণী Bank PLC, who has given an opportunity to meet with you regarding sharing motivation, concept, function, positive and negative motivation and its need for management pupils. Then আমাদের আজকের বিষয় মোটিভেশন। মোটিভেশন কাকে বলে?
আপনারা কি বলতে পারবেন কেউ? আমাদের 2 ওয়ে ট্রাফিক হবে, নট 1 ওয়ে। আমি পড়াবো, আপনারা শুনবেন, আমি বক্তৃতা দেব, আপনারা জানবেন, সেটা নয়। আপনারাও বলবেন, আমি কিছু শিখব, আমি চেষ্টা করব কিছু শেখানো। আমারটা তত বেশি গুরুত্বপূর্ণ হবে না যতটা আপনারটা গুরুত্ব হবে। বলেন মোটিভেশন কাকে বলে, কেন আপনাদের অথরিটি এই বিষয়টি সিলেক্ট করেছেন সাবজেক্ট হিসাবে? আমি এখানে দেখিয়েছি মোটিভেশনের কয়েকটি অর্গান, কয়েকটি অ্যাপারেটাস, কয়েকটি অর্গান, কয়েকটি ব্রাঞ্চ। কি দেখিয়েছি? প্রথমে দেখেন অ্যাটিটিউড, তারপর হচ্ছে গোলস, এরপর হচ্ছে সাকসেস, তারপর আছে পারফরম্যান্স, তারপর আছে সাপোর্ট, এরপরে আছে কি আইডিয়া। এই প্রত্যেকটি জিনিস আপনার জীবনে প্রতিটি ক্ষেত্রে, পারিবারিক বলেন, সামাজিক বলেন, রাষ্ট্রীয় বলেন, স্পেশালি ইওর ব্যাংকিং সেক্টর, বিশেষ করে আপনি যে ব্যাংকের কর্মচারী কর্মকর্তা হিসাবে যোগদান করেছেন, প্রশিক্ষণ দিচ্ছেন, মোটিভেশনের মাধ্যমে আপনি কি শিখবেন এবং তার অ্যাপ্লিকেশন কি, কিভাবে আপনি বাস্তবে প্রয়োগ করবেন, সেজন্যই তো এই সাবজেক্টটি, এই বিষয়টি, এই ফেনোমেনাটি আপনাদের জন্য সিলেক্ট করা হয়েছে। তো আমি প্রাথমিকভাবে জানতে চাই, আপনারা বলেন, আমি মোটিভেশনের কয়েকটি দিক উল্লেখ করেছি, আপনারা এর বাইরে আপনাদের কার কি জানা আছে? 2-1 জন বলেন। বলেন মোটিভেশন কাকে বলে, মোটিভেশন জিনিসটা কি? আমার এখানে লেখা আছে, আপনি পাবেন, বাট আপনারা বলেন। To encourage people to achieve the goal, to achieve a certain goal. ওকে, আগে কিছু বলবেন? কিছু বলেন। ইনফ্লুয়েন্স করার, that means to give a positive thought. নিজের ইচ্ছা শক্তি। আমরা যখন সরকারি দপ্তরে ট্রেনিং দিই, তখন আমরা একটা ক্লাস দিই, একটা ফর্ম দিই ফিল আপ করার জন্য, যেই বিষয়ে আপনি কতটুকু জানেন, আমরা সেটার উপর একটা মূল্যায়ন করি। এই মূল্যায়নের পরে আমরা আপনাদের ক্লাস শেষে আবার মূল্যায়ন করি। আপনাদের এখানে নিশ্চয়ই মূল্যায়ন হয়, এবং সেই যে মূল্যায়ন হয়, ইন হোয়াট বেসিস, বেসিসটা কি? তাহলে আপনারা খুবই কম্পিটিটিভ পরীক্ষা দিয়ে বিআরসির মাধ্যমে নির্বাচিত হয়েছেন। আমিও বিআরসির একজন ব্যাংকার সিলেকশন কমিটি, আমিও ব্যাংকার সিলেকশন কমিটির একজন সদস্য ছিলাম, আমি ছিলাম।
অস্ট্রেলিয়ান স্টাডি রিসার্চে জয়েন করেছিলাম, 3 বছর চাকরি করে পদোন্নতি পেয়েছিলাম, তারপরে অ্যাডমিন ক্যাডারে গেছি। তো আপনারা এর আগে আমার মনে হয় অনেক ট্রেনিং হয়েছে। আমি তো আজকে মোটিভেশন সম্পর্কে আমার ধারণা আমি এখানে বলে দিয়েছি, তারপরও আপনারা না আমি ব্যাটারি কম আছে। আপনি যে ব্যাংকে জয়েন করবেন এজ এ ম্যানেজার বা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, অথবা যে পদে অথরিটি আপনাকে দিয়েছে সেই পদে আপনি যে পদেই আপনি জয়েন করেন না কেন, সেখানে তো আপনার একটা গোল থাকবে। সেই গোল অর্জন করার জন্য আপনি তো একজন ম্যানেজার, ব্যবসায়ী, তো আপনার কাছে কেন মানুষ আসবে? আপনি তো প্রতিযোগিতামূলক অবস্থার মধ্যে আছেন। আপনার পাশে সোনালী ব্যাংক আছে, উত্তর ব্যাংক আছে, জনতা ব্যাংক আছে, আরো অনেক ব্যাংক আছে, প্রাইভেট ব্যাংক আছে, সরকারি ব্যাংক এবং প্রাইভেট ব্যাংক পাশাপাশি চলছে। আপনার কাছে মানুষ কেন আসবে? আপনার কাছে কেন তার অর্জিত অর্থ, তার ক্যাপিটাল আপনার কাছে কেন রাখবে? সেই ব্যাখ্যা কিন্তু আপনি দিতে পারছেন না। তাহলে আপনার গোল হচ্ছে যে বাংলাদেশে যে ব্যাংকগুলি আছে, এখন কয়টা ব্যাংক? 61টা ব্যাংকের ভিতরে আপনি হবেন পাইভট ব্যাংক। সেটাই তো আপনার প্রত্যাশা। আপনি যত বেশি মুনাফা অর্জন করবেন, আপনি তত বেশি প্রফিট পাবেন। আপনি যত প্রফিট অর্জন করতে পারবেন, তত আপনার বোনাস পাবেন। দুইটা বোনাস তো আছে সরকারি ভাবে, এর বাইরেও যাদের অ্যাচিভমেন্ট ভালো তারা বোনাস পায়। তাহলে আপনার লক্ষ্য হবে যে আমি কিভাবে বোনাস পাবো, আমি কিভাবে পরীক্ষায় পাস হবো। তাহলে আপনি গোল ঠিক করেছেন। গোল ঠিক করলে হবে না যে আমি আমার ব্রাঞ্চ থেকে আমি একদম ধরেন হাতিয়া একটা উপজেলা আছে, আপনি জানেন তো, নোয়াখালী জেলা, সেটা ছিপটাকে পার হতে হয়। তো আপনি এত কষ্ট করে সেখানে যাচ্ছেন, ভর্তি হলে কিন্তু আপনি তদবির করেন যে আমার ওখানে যাওয়া যাবে না, বাবা অসুস্থ, মা অসুস্থ, বউ অসুস্থ ইত্যাদি নানান রকমের আপনি অসিলাত দিলেন। কিন্তু যদি আপনি চিন্তা করেন যে আমি যদি ওখানে গিয়ে বেশি ডিপোজিট করতে পারি, যদি আমি বেশি প্রফিট দেখাতে পারি, তাহলে আমি কিছু বোনাস পাবো। ব্যাংক অথরিটি বোনাস দেওয়ার জন্য আগেই ঘোষণা দিয়ে রেখেছে। তাহলে ওখানে গিয়ে আপনি সিটটাকে পার হলেন, আর একজন ক্লায়েন্ট আসলো টাকা রাখবে, আপনি তার দিকে চাইলেন না, কথাও বললেন না, সে বুঝে সুঝে আপনার ব্যাংকে ডিপোজিট করল না। তো কেন ডিপোজিট সে করবে? সে করবে এই কারণে যে আপনার অ্যাটিটিউড দেখে। দেখেন মাথার উপরে 3টা আছে, এই যে মাথা দেখছেন না, আর আপনার মুখ দিয়ে বাক্য উচ্চারিত হচ্ছে, সেটা কি? সবুজ ভাষা ব্যবহার হচ্ছে নাকি লাল ভাষা? ছবিতে দেখছেন। তাহলে ব্রেনে, আপনার ব্রেন বলছে যে তুমি মক্কেলের সাথে, তুমি ক্লায়েন্টের সাথে এমন ভাষা ব্যবহার করো যে ভাষায় তোমার ক্লায়েন্ট তোমার এখানেই টাকা ডিপোজিট করতে বাধ্য হয়।
আপনি দেখবেন বাজারে অনেক দোকানে আপনি আপনার স্ত্রী কিংবা স্বামী সহ বাজার করতে গেছেন, শাড়ি কিনতে গেছেন, কাপড় কিনতে গেছেন, আপনি কিনবেন কি কিনবেন না সেটা সে কিন্তু জানে না। সে না জেনে একজন কর্মচারীকে বললো তার জন্য একটা কি দাও, ফান্টার অর্ডার দাও, কোকো কোলার অর্ডার দাও, সাথে বাচ্চা আছে বাচ্চার বিস্কিট দাও। আপনি কিন্তু কিনবেন কিনা সে জানে না, বাট সে আপনার এই আতিথ্যতা যে দেখাইলো, আপনি তার দোকানে না কিনে অন্য দোকানে গেলেন যাচাই করার জন্য, বাট সেই লোকের আচরণ দেখে আপনি আবার এই দোকানে ফিরে আসলেন। দিস ইজ দি অ্যাটিটিউড। সুতরাং আপনাকে এই অ্যাটিটিউড নিয়ে এই ট্রেনিং থেকে এই রকমের অ্যাটিটিউড গ্রো করে আপনি যাবেন এবং অ্যাপ্লাই করবেন, তাহলে আমার ব্যাংকে উন্নতি হবে। আন্ডারস্ট্যান্ড? তাহলে প্রথম কথা অ্যাটিটিউড। দ্বিতীয় আমরা বলছি যে সাকসেস, তাহলে আপনি সাকসেস দিতে পারবেন নাকি? এরপরে আছে পারফরম্যান্স। আপনি শুধু চাকরি করে গেলেন, কিন্তু বছর শেষে আপনার স্যার আপনাকে 100-র মধ্যে 60 দিল, 70 দিল, 80 দিল, আর একজনকে সে 90 দিল। তাহলে আপনি যদি 70-80 পান, আপনার এশিয়ারে পদোন্নতি পাওয়ার সম্ভাবনা আছে কি নাই? আপনারা তো কেবল চাকরিতে ঢুকেছেন, প্রত্যেকের চাকরি কি 2 বছর হয়েছে না 1 বছর? 6 মাস আর 2 মাস, অর্থাৎ আপনারা নিউ বর্ন বেবি। তাহলে আপনারা নিউ বর্ন বেবি, আমরা আপনাদেরকে নার্সিং করে বড় করে দিচ্ছি। আমি এক জায়গায় ট্রেনিং নিতে গেছি পর্যটনের উপরে, তো তারা ওখানে থাকা খাওয়া সব গভর্নমেন্ট দিচ্ছে। সকালবেলা নাস্তা দেয়, দুপুরে খাবার দেয়, রাতে খাবার দেয়, থাকার ব্যবস্থা, কোনো টাকা পয়সা লাগে না। যাওয়ার সময় আবার গভর্নমেন্ট তাদের বাস ভাড়া দেয়। চিন্তা করছেন? তো তাদেরকে এই যে জামাই আদর করে সরকার ট্রেনিং দিচ্ছে, কারণটা কি? যে তারা দেশের জন্য কিছু করবে। তো আপনারা নিউলি অ্যাপয়েন্টেড গভর্নমেন্ট এবং সরকার, গভর্নমেন্ট কি করছে? আপনাকে নার্সিং করে বড় করে দেওয়ার চেষ্টা করছে, এই কারণে যে আপনি যাই সেখানে আপনার প্রতিষ্ঠানের পারফরম্যান্স, আপনার পারফরম্যান্স, দেশের পারফরম্যান্স আপনি বৃদ্ধি করে দেবেন। সেজন্যই তো আমরা আপনাদেরকে ডেকে এই ট্রেনিং দিচ্ছি। আমার মনে হয় প্রত্যেকেরই এই অভিজ্ঞতা রয়েছে যে ছোটবেলায় স্কুলে আমরা ইটের খেলছি, একটার পর একটা ইট সাজিয়েছি, শেষের ইটটা বা সামনের ইটটা যদি আমরা ফেলে দিই তাহলে প্রত্যেকটা ইটই পড়ে গেছে। সুতরাং এই যে খেলা আপনি শিখেছেন এবং বাস্তবে আপনারা এক একটা পিলার, ব্যাংকের এক একটা পিলার। আপনি যদি এক জায়গায় ভুল করে থাকেন, অন্যায় করে থাকেন, অন্য কিছুর সাথে জড়িত হয়ে থাকেন, তাহলে পুরো ব্যাংকের পারফরমেন্সটা নষ্ট হয়ে যাবে। সুতরাং আপনারা সেদিকে খেয়াল রাখবেন, তাহলে আপনার সাকসেস এবং পারফরমেন্স দুটাই আসবে। তাহলে আমরা দেখলাম গোল ঠিক করলাম, অ্যাটিটিউড ঠিক করলাম, সাকসেস আমরা হওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিলাম, পারফরমেন্স করলাম। এখন পারফরমেন্স হতে গেলে আমার সাপোর্ট দরকার। তো আপনাকে তো আমি সাপোর্ট দিচ্ছি। এখানে একজন সরকারের ব্যাংকে উচ্চ পর্যায়ের কর্মকর্তা আপনাদের নার্সিং এর জন্য বসে আছে, চেষ্টা করছে। তিনি আবার আপনাদেরকে সাপোর্ট দিচ্ছে
এই সাপোর্টের মধ্যে সবথেকে বড় কথা কি জিনিসটা শিখলেন? সকাল 10টায় ক্লাস। 10টা মানে কি? 10:30টা। 10টা মানে 10টা, 7টায়। আপনি বলতে পারবেন না যে আমি গুলশান থেকে আসছি, বাস রাস্তা খুব জ্যাম ছিল। আপনি বলতে পারবেন না যে আমার কাপড় চোপড় পরতে দেরি হয়েছে। সেজন্য টাকা খাওয়ার ব্যবস্থা তারাই করেছে নাকি? তাহলে কি সরকার আপনাকে সাপোর্ট দিচ্ছে না দিচ্ছে না? তাহলে আপনি সাপোর্টও পাচ্ছেন। আমরা আপনাকে সাপোর্ট দিচ্ছি, সেই সাথে আমরা আপনাকে আইডিয়া শেয়ার করছি। হোয়াট ইজ এন্ড হাউ একটা বাল্ব দেখেন জ্বলছে, তার পাশে ইকুয়াল টু দেওয়া আছে আর শেষে ইন্টারোগেশন চিহ্ন দেওয়া আছে। তাহলে এই ছবি আমাদেরকে কি শেখাচ্ছে, কি মিন করছে? এই ছবি আমাদেরকে মিন করছে যে আমরা আপনাকে এই এত কিছু শেখানোর পরে আইডিয়া দিয়েছি, আপনাকে জিজ্ঞাসা করছি যে আপনি কি শিখেছেন। আপনি এখন চোখ বুজে ঘুমাচ্ছিলেন, এতক্ষণ যে বক্তব্য দিলাম ভালো করে মাথার ভিতরে ঢোকান। জিজ্ঞেস করছি যে আপনি কি শিখলেন, বা ট্রেনিং এ শেষে আপনাকে প্রশ্ন করব, একটা 1 পৃষ্ঠার কাগজ দিয়ে বলবো যে আপনি কি শিখেছেন, এই প্রশ্নগুলোর উত্তর দেন। তো আপনি উত্তরের প্লাস পেতে পারেন, মাইনাস পেতে পারেন, ইকুয়াল টু একেবারে ইন্টারোগেশন হতে পারে। তাহলে আপনি এ পর্যন্ত যা শিখলেন সেটা কি আপনার ব্রেনের ভিতরে ঢুকে লাইটের মতো জ্বললো? অর্থাৎ আপনি কি অ্যাচিভ করলেন নাকি করলেন না? বলে পৌঁছাতে পারলেন কি পারলেন না? সেটা আমরা আপনার ব্রেন হচ্ছে লাইট, আমরা আপনার ব্রেনটাকে খুলে দিলাম, চেষ্টা করলাম। আপনি কতটুকু নিতে পারলেন দ্যাট ইজ আপ টু ইউ। এখানে আপনি আমার মূল্যায়ন করবেন, আমার মূল্যায়নের সুযোগ রাখা হয়। আমরা কিন্তু অন্য জায়গায় আমাদের সরকারি অফিসগুলিতে এখন এরকম আমরা চেষ্টা করতেছি যে আপনি যখন মূল্যায়ন করবেন, আপনার স্যার আপনাকে 60 দিয়েছে, আপনি আপনার স্যারকে কত দেবেন? রেসিপ্রোকাল এসিআর দেওয়ার আমরা চিন্তাধারা করছি, সরকার করতেছে। তাহলে এই আমরা মোটিভেশনের ধরেন কনসেপ্ট, ফাংশন, পজিটিভ এন্ড নেগেটিভ সব উত্তর কি পাইছেন না পান নাই? তাহলে একটা ছবির মধ্যে আমি সবগুলি বিষয়টি এখানে তুলে ধরেছি। একটি বিষয় এখন আমাদের কাছে বাকি আছে, সেটা হচ্ছে, সেটাও আমি বলতে পারি যে অর্ধেক হয়ে গেছে। এটা একটা ব্যাটারি দিকে ভালো ধরলে ব্যাটারি লো হয়ে গেছে, অনেক দিকে ধরে রাখা হয় না। নেক্সট স্লাইডটা আমাদের কি ওই ছাপার সময় হয়েছে? আচ্ছা ঠিক আছে। নেক্সট দেখেন, আপনি কিন্তু বসে আছেন, আপনার বয়স 1 মাস হয়নি। এখন যদি আপনাকে আমি 50 লাখ টাকা ক্যাশে দিয়ে বসাই দিই, তাহলে আপনি কি বলবেন? কি লেখা আছে বলেন? আমি এটা পারবো না। কেন পারবেন না? যে টাকা গোনার মেশিন আছে, বাট আপনি 50,000 টাকা হাতে গুনবেন, যে সে গুণা এখন আপনি শেখেন নাই। গোনা শিখছেন? শেখেন নাই, অর্থাৎ আপনার এটা প্র্যাকটিস নাই, ট্রেনিং নাই। তাহলে আপনি প্রথমে বলবেন আই উড নট ডু ইট, or বলবেন ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু পারফর্ম।
পাইনি। যখন আপনার বয়স একটু বেড়ে গেল, এর থেকে যখন আরেকটা গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনার ঘাড়ে দেওয়া হলো, তখন আপনারা পারফর্ম করতে পারলেন না। এখানে অনেকেই বললেন যে আমি আইটি। আমি একটা ইউনিভার্সিটি রেজিস্ট্রার ছিলাম, হারিস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। তো আমি ওখানে লয়ের উপরে ক্লাস নিতাম। তো ওখানেও আইটির ছেলে ছিল, অনেক আইটির। এখন ব্যাপার হচ্ছে যে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলি আপনাদের এই যে এখানে যেভাবে কনসেন্ট্রেশন দিয়ে ট্রেনিং করানো হচ্ছে, সব জায়গায় একই রকম ট্রেনিং এর ব্যবস্থা নেই। আমি যখন বললাম যে ভালো ভিডিও করতে পারবেন, কিন্তু খুব প্রফুল্লতার সাথে বলতে পারলেন না যে আই ক্যান ডু, আই এম এবল টু ডু, আই হ্যাভ টু ডু। একজন আরেকজনের ঘাড়ের উপরে চাপাই দিলেন যে সামনে যে বসে আছে কি যেন নাম, হ্যাঁ, তার উপরে দিলেন। তো সে এক জায়গায় লেখাপড়া শিখে আসছে, আপনি এক জায়গায় লেখাপড়া শিখে আসছেন, প্রত্যেকের প্রতিষ্ঠান আলাদা। তো আপনারা তাকে মূল্যায়ন করে রেখেছেন যে সে পারবে, বাট হয় নয় ইউ। আপনি কেন বললেন না স্যার আমিও পারবো? কনসেন্ট্রেশন এরিয়া ডিফার করেছে। হ্যাঁ, কনসেন্ট্রেশন এরিয়া ডিফার করেছে। না, কনসেন্ট্রেশন এরিয়া তো ডিফার করবে। এই পৃথিবীতে শোনেন, আপনার একটা আগে জবাব দিন। এটা পৃথিবীতে আজকে সকালে দেখলাম বোধহয় 787 কোটি মানুষ। 787 কোটি মানুষ কি একরকম? 787 কোটি রকমের। ইভেন একই পিতামাতার গর্ভে জন্মিত দুটি ক্রমশ শিশু, আচার আচরণ, চাল চলন, রুচি মেজাজ, বৈশিষ্ট্য আলাদা। কি আলাদা না? প্রমাণ আপনার কাছে কি প্রমাণ আছে আলাদা? ক্যান ইউ টেল মি যে আমি যে 787 কোটি লোকের কথা বললাম আলাদা, কোন ক্ষেত্রে আলাদা? আমি তো আলাদা করে দিলাম রুচি মেজাজ, আচার আচরণ, চাল চলন, সবই আলাদা। আপনি বলেন না একটা। Exactly. This is the exception. আপনি যা বললেন তার জবাব সে দিল। Only he. কি নাম আপনার? আপনার বাড়ি কোথায়? দিনাজপুর। আমি তো ভাবছিলাম যে নোয়াখালী, কুমিল্লা, সিলেট, বরিশাল এই অঞ্চলের ছেলে এই জবাবটা দিতে পারবে। লাগো দিনাজপুরের ছেলে ও দিয়েছে। নোয়াখালী কাজ, নোয়াখালী, লক্ষ্মীপুর, ভোলা, চিটাগাং, কক্সবাজার আর কেউ আছে? হ্যাঁ, ক্যামেরা নোয়াখালী স্যার। নোয়াখালী সঠিক। এটা আসার বিষয় নয়, এটা বাস্তব বিষয়। আমি জবাব দিচ্ছি। তাহলে ওই যে দিনাজপুরের ছেলেটা বলেছে, সে সঠিক বলেছে। দিনাজপুরের অফিসার, আমি প্রত্যাশা করেছিলাম যে ওই এলাকার ওই বেল্টের ছেলে উত্তরটা দিতে পারবে, বাট সে দিয়েছে। আই এম গিভিং থ্যাঙ্কস টু। কেন? 5 ফুট 750 কোটি মানুষের, বা যত মানুষ পৃথিবীতে জন্মাইছে, যত মানুষ পৃথিবীতে জন্মাবে, প্রত্যেকের হাতে থাম এবং জিহ্বা আলাদা থাকবে না। নাহলে তো একজনের পাসপোর্ট নিয়ে আরেকজন চলবে, তাহলে পারবে না। এটাকে মহান রব্বুল আলামিন তার পবিত্র কোরআনে এই কথা বলে দিয়েছে। দুই হচ্ছে, আমি কেন নোয়াখালী, লক্ষ্মীপুর, ভোলা,
চিটাগাং কক্সবাজারের কথা বললাম এই কারণে যে ওরা এই সমুদ্র বেল্টে তাদের বাড়ি, ওরা খুব ব্রিলিয়েন্ট। আর কেন হয়? তারা সামুদ্রিক মায়ের পেটে থাকতে তারা সামুদ্রিক মাছ খায়। সামুদ্রিক মাছে আছে কি আয়োডিন এবং ভিটামিন ডি। যে কারণে জন্মের পর থেকে তারা ব্রেনি হয়। আমার ইউনিভার্সিটির রুমমেট ছিল নোয়াখালী। তো আমি সারাদিন পড়ি, আমার বাড়ি কুষ্টিয়া, আমার কোনো মেধা নেই। আমি এক রচনা মুখস্থ করতে আমার 7 দিন লাগে, 1 মাস লাগে। ও এক রচনা 2 দিনের মধ্যে পড়ে। এখন ও দেখবেন যে আপনার থেকে বেশি তার মেধা বেশি। এই কারণে আমি যখন এই মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি, তখন আমি একটা পত্রিকার সম্পাদক ছিলাম, গভর্নমেন্ট পত্রিকা। তো আমি গবেষণা করা শুরু করলাম যে ব্যাপারটা। আমি দেখলাম যে আমেরিকায় যারা রেলওয়ে গ্রাজুয়েট তাদের ছেলে মেয়ের ব্রেনি বেশি, কারণ তারা সবসময় তালিমার্কের মাধ্যমে অঙ্ক করে। তো বাবা মা যেহেতু ব্রেন ওয়ার্ক করে, গর্ভে থাকতে এই শিশুটি তার একটা জন্মগত ভাবে ডিএনএ আর এর মাধ্যমে সে প্রভাবিত হয়। আর ওর বাড়ি যেহেতু সামুদ্রিক বেল্টে, ও লবণাক্ত মাছ খায় যেখানে আয়োডিন আছে এবং ভিটামিন ডি আছে, সুতরাং ও ব্রেনি হয়। দিনাজপুরে ওর বাবা হয়তো নোয়াখালী, লক্ষ্মীপুর, চিটাগাং, কক্সবাজার পড়াশোনা করছেন নোয়াখালীতে। কোথা গেল এখন আছে? এখন দেখেন এই পরেরটা কিন্তু বলছে এতক্ষণ পরে আপনি এসে বললেন আই ওয়ান্ট টু ডু ইট, আমি করতে চাই। তার মানে সাহস বেড়েছে, উৎসাহ বেড়েছে, প্রেম বেড়েছে, অভিজ্ঞতা সমৃদ্ধি হয়েছে, পারিপার্শ্বিক অবস্থা বুঝে গেছে, ঠিক না? এখন আপনি যেখানে আপনি যদি হিল ট্রাক্টে আপনার যদি পোস্টিং হয় অথবা যশোরে যদি পোস্টিং হয়, যশোরের প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা জায়গায় একটা আঞ্চলিক বিষয় থাকে। তাহলে ওখানে যাওয়ার সাথে সাথে আপনি সব মানুষের আচার আচরণ, চালচলন, সংস্কৃতি সম্পর্কে আপনি জানবেন। যখন আপনি সেখানে বুঝে যাবেন, মানুষের সাথে মিশবেন, তখন আপনার কনফিডেন্স লেভেলটা বাড়ে যাবে। সুতরাং সেই সময় আপনি বলবেন আই ওয়ান্ট টু ডু ইট। আর একজনকে যখন আমি কাজ দিচ্ছি তখন আপনি বলছেন স্যার আমিও এটা করতে পারি, আমাকে দেন। এই যে আপনার এইটা কনফিডেন্স লেভেল বেড়ে গেল, সেটা কিভাবে বাড়ল? প্রশিক্ষণের মাধ্যমে বাড়ল, ফিজিক্যাল অ্যাক্টিভিটির মাধ্যমে বাড়ল, পারস্পরিক আলাপ আলোচনার মাধ্যমে বাড়ল। আর এই ট্রেনিংটা মাধ্যমে মিথস্ক্রিয়া হচ্ছে আপনাদের। ওর বাড়ি চিটাগাং, ওর বাড়ি লক্ষ্মীপুর, তার বাড়ি দিনাজপুর, বিভিন্ন জেলার মানুষ একসাথে আসছেন। প্রত্যেকের মধ্যে একটা আলাপ আলোচনার মাধ্যমে তার মন মেন্টালিটি কেমন, আপনার মন মেন্টালিটি কেমন, একে অপরকে জানার একটা সুযোগ পাচ্ছে। সেই জন্য আমরা যখন ট্রেনিং দিই তখন বিভিন্ন ক্যাডারের মানুষ আমরা একসাথে ট্রেনিং দিই। অ্যাডমিনের লোক, জুডিশিয়াল লোক, ডক্টর, এই 28টা ক্যাডারের লোক আমরা একসাথে ট্রেনিং দিই। এই ট্রেনিং এ একসাথে খেলাধুলা, একসাথে খাওয়া দাওয়া, সবকিছু মিলে একটা মিথস্ক্রিয়া সৃষ্টি হয়, তাতে একটা অপরকে জানার একটা সুবিধা। ঠিক আছে? তাহলে আমি আই ওয়ান্ট টু ডু ইট, হাউ ডু আই ডু ইট, আমি কিভাবে করব? করার পদ্ধতি কি? এই করার পদ্ধতি আইন দ্বারা সীমাবদ্ধ।
বাংলাদেশ ব্যাংকে সার্কুলার দিয়েছে, বাংলাদেশ ব্যাংক যে নিয়ম সৃষ্টি করেছে, অগ্রণী ব্যাংক যে আইন সৃষ্টি করেছে। 2008 সালে অগ্রণী ব্যাংকের একটা দেখলাম, অগ্রণী ব্যাংকের একটা আইন আছে 2008-এ প্রবিধান মালা। সেই প্রবিধান মালা অনুযায়ী আপনি যদি আজকে 10টার ট্রেনিং ক্লাস 11টায় আসতেন, একদিন আপনি বলতে পারেন আপনাকে অথরিটি ক্ষমা করতে পারে না, ভুল হয়েছে অথবা কোনো কারণে। কিন্তু আপনি যদি বেরিয়ে আসেন তাহলে কি হবে? তাহলে প্রবিধান মালা অনুযায়ী যে ধারা আপনার উপরে প্রয়োগ করা যায়, অথরিটি সেই ধারা প্রয়োগ করবেন। তাহলে আপনি স্বাধীনভাবে এই ক্লাস থেকে বের হয়ে ডিসিপ্লিন করতে পারবেন না। ওই প্রবিধান মালা মেনে আপনাকে চলতে হবে, নাকি চলবেন না? চলবেন না? চলবেন না? না না, আমি কেন চলবো? আমি তো নেতৃত্ব দিয়েছি, অমুক দলের নেতা ছিলাম, আমার কথাই মানুষ চলছে, উঠছে, বসছে, তোমরাও আমার কথাই চলবে, বলতে পারবেন কি? তাহলে আপনি স্বাধীন হয়েও আইনের বেড়াজাতে লিমিটেশনের মধ্যে আপনাকে থাকতে হবে, শৃঙ্খলার মধ্যে আপনাদের, এর বাইরে আপনি যেতে পারবেন না। এখন আসেন, এরপরে আছে আই উইল ট্রাই টু ডু ইট। এইটা হচ্ছে এই যে 787 কোটি মানুষ, 787 কোটি রকমের জ্ঞান, বিবেক, বুদ্ধি সব কিছু থেকে আলাদা, কিন্তু আপনি চেষ্টা করবেন, আই উইল ট্রাই, আমি চেষ্টা করব, আমি জানি না, আমি পারি না, সে পারে, আমি পারি না, তাতে কোনো অসুবিধা নেই। আপনি চেষ্টা করবেন কিভাবে পারবেন, ঠিক আছে? আপনার না পারা কোনো দোষ নাই, আপনি পারেন না, পারবেনই না, এটাই স্বাভাবিক, কিন্তু আপনি চেষ্টা করুন পারার জন্য। পারবেন না বলে সকালবেলা কি ব্যাংক খাবার দেয় না নিজেরা খান? নিজেরা। আচ্ছা, যখন নিজেরা খান তখন কিন্তু হিসাব করে খান, পয়সা বাঁচানোর চেষ্টা করেন। হিউম্যান বডি, আপনি না বললে তো হবে না, এটা হিউম্যান নেচার। আপনি যদি ব্যাংক যদি বলতো যে আজকে তোমাদের বিরিয়ানি খাওয়ানো হবে, একটার বেশি কেউ রান নিও না, তাহলে আপনি তাতে সন্তুষ্ট থাকতেন না, খাইতে হয়তো বাধ্য হতেন। আপনাকে যদি বলা হয়তো আপনি ওই সামনে দাঁড়াতে সব খেয়ে দিতেন, কিন্তু যেই বলবে যে টাকা দিয়ে কিনে খেতে হবে, তখন আপনার খাওয়ার চাহিদা কমে যাবে। হ্যাঁ, বুঝতে পারলেন? সেই জন্য আপনার পকেটে যখন অগ্রণী ব্যাংকের টাকা, তখন মনে করতে হবে আপনার ক্যাশে হোক, পকেটে হোক, ডলারে হোক, এই টাকা অগ্রণী ব্যাংকের টাকা, এই টাকা ব্যাংকের টাকা, সরকারের টাকা। সুতরাং আপনি নিজের মনে করে খরচ করেন। এরকমের নজির অনেক আছে, অনেক ব্যাংকে গিয়ে আমরা জানি যে তারা বন্ধু মানুষ বললো যে ঠিক আছে, তুমি আমাকে সকালে 1 লাখ টাকা দাও, তোমাকে আমি বিকেলে 1,10,000 দেবো। তা আপনি 1,10,000 পেয়ে যাবেন, সেই জন্য আপনি দিয়ে দিলেন। যারা এখানে ব্যাংকার আছে পুরনো, তারা আমার সাথে একদম হবে, আপনারা হবেন না। ম্যানেজার যখন একটা শাখায় যায় এরকমের কাজ করে, কিন্তু ওই বন্ধু যদি টাকা নিয়ে চলে যায়
তখন কিন্তু আপনার চাকরিটা বাঁচানো কঠিন হয়ে যাবে, কারণ আপনার কাছে 1 লাখ টাকা আর না হলে আপনার দলিল এনে দিতে হবে বাবার করে। সুতরাং আমরা আপনাকে সেই শিক্ষায় শিক্ষিত করতে চাচ্ছি, সেই প্রশিক্ষণ দিতে চাচ্ছি যে প্রশিক্ষণে আপনার নীতি নৈতিকতা এত কঠিন হবে যে আপনি ব্যাংকে এবং বাংলাদেশ ব্যাংকের নিয়মের বাইরে কোনো কাজ করবেন না। আপনার বন্ধু আছে, বাসায় নিয়ে মুরগি কিনে এক থেকে 3 ঠ্যাক খাওয়া, তাতে অসুবিধা নাই, কিন্তু ব্যাংকের 10 টাকা বন্ধুকে দেওয়া যাবে না। বুঝতে পারছি? তাহলে এই যে আমরা বলছি, তাহলে ট্রাই টু হয়ে গেল, আই উইল ট্রাই টু ডু ইট, আই ক্যান ডু ইট। এই মে এবং ক্যান দুইটা শব্দের মধ্যে পার্থক্য আছে। কি পার্থক্য আছে বলেন তো? একটা হচ্ছে অ্যাবিলিটি, আমি পারি, আমার সেই ক্ষমতা আছে, সক্ষমতা আছে, আই ক্যান ডু ইট। এখানে 30 কেজি ওয়েটের একটা ধরেন লোহা দণ্ড আছে, আমি যদি তাকে ডাকি যে তুমি উঠাও, তাকে উঠাও, সে পারবে না। যদি তাকে ডাকি তাহলে বলতে পারি হি মে, সে পারতেও পারে। আর তাকে যদি ডাকি, তাকে দেখেই মনে হচ্ছে হ্যাঁ সে পারবে, হি ক্যান, হি হ্যাজ অ্যান অ্যাবিলিটি, তার সক্ষমতা আছে, তার সামর্থ্য আছে, সে পারবে। তাহলে আপনি এখন হয়ে গেছেন পারফরমেন্স করার জন্য, আপনার আইডিয়া এসে গেছে, শক্তি এসে গেছে, আই ক্যান ডু ইট, দেন আই উইল ডু ইট। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন শ্যাল এন্ড উইল? আর কেউ কিছু বলবে? হ্যাঁ, আচ্ছা, আপনারা তো খুবই ভালো ছাত্র, যেহেতু বিআরসির মাধ্যমে নাকি ব্যাংকার সিলেকশন কমিটি, বিআরসি তো বর্তমানে বিএসসিএস ব্যাংকার সিলেকশন কমিটি, এখন বাংলাদেশ ব্যাংক সবটাই করে। হ্যাঁ, তো এখন আপনারা, আমি দেখতেছি যে এই ইয়াং, এনার্জেটিক and stout, but you are, আপনাদের আইডিওলজি, আইডিয়া, পারফরমেন্স আরো ডেভেলপ করতে হবে। বর্তমানে ইংরেজিতে শিক্ষার ব্যবহার নাই বললে হবে, এখন আমরা ওই ব্যবহার কেন করছি যে ওই ক্যানের মতো এমন। আচ্ছা, ক্যান কোন টাইপের ভাব বলতে পারবেন? মডাল অক্সিলারি, মডাল অক্সিলারি ভাব, রাইট। তাহলে এই যখন আমি এই পর্যায়ে এসেছি, আমি কিন্তু নিচেই দেখেন, এই নিচেই মাথা লুকাইয়েছিলাম, ওইদিকে ফিরেছিলাম না আমি পাই। তারপরে কিছু দূর যাওয়ার পরে এখন দেখেন এই মাথায় একটা হাত দিয়ে দাঁড়াইছি যে না আমি আগাচ্ছি, তাই না? দেখছেন না, হাত একটা পিছনে গেছে। এরপরে দেখেন স্ট্যান্ড হয়ে গেছে, বলে না আমার কনফিডেন্স আসতেছে, আমি পারবো। তারপরে কি, এরপরে দেখেন হাউ ডু আই ডু ইট, কিভাবে করব। একদিকে মাথায় হাত আর একদিকে পোকার হাত, না চিন্তা করতেছি পারবো হয়তো। হ্যাঁ, তারপরে দেখেন 2 হাতই আগাই গেছে, বলে না চেষ্টা করি, চেষ্টা করছি, তারপরে পেরে গেছি,
try to do it. দেখছেন এরপর সাকসেস, এই যে সাকসেস। বুঝাইতে পারছি? ওকে, যদি আপনারা বুঝে থাকেন। এখন এই যে আলোচনা করলাম, হ্যাঁ এই লোকটাকে চেনেন? বলেন এই ছবিতে কি বুঝেছে? হ্যাঁ Abraham Harold Masho, also called Abraham Harold Masho, born April 1, 1908, Newark, died June 8, 1970, Menlo Park, California. He is one of the most influential contributors to psychology as a pioneer individual of his field. He has had an enduring effect on how human behavior and motivation are interpreted. His theories regarding self-actualization, humanistic psychology, and the renowned hierarchy of needs have become accepted among psychologists and educators. কি বুঝলেন এটা কি? এটার ব্যাখ্যা আছে পরের ক্লাসে আমি দেব। তবে এখন যে একসাথে মিথস্ক্রিয়ার ক্লাস হচ্ছে, কেন ক্লাস হচ্ছে বলেন? এই ক্লাসটা কেন এই অথরিটি এত অফিসার নিয়ে এসে ক্লাসটা করাচ্ছে? ক্লাসটা করাচ্ছে এই জন্য যে প্রত্যেকের ব্রেন, মেধা, তাদের যোগ্যতা, দক্ষতা, অভিজ্ঞতা, পারফরমেন্স একরকম হবে না। তো একরকম না হওয়ার জন্য পরের স্লাইডে দেখানো হয়েছে যে একজন যদি দুর্বল হয়, সে যদি পাহাড়ের চূড়ায় উঠতে না পারে, সে যদি পারফরমেন্স দেখাইতে না পারে, তার যদি ডিপোজিট কম হয়, বা সে যদি না বুঝতে পারে, তাহলে আরেকজন ওই চূড়ায় ওঠার জন্য, যিনি চূড়ায় উঠে বসে আছেন, তিনি আপনাকে সাহায্য করছেন যে এসো হে বন্ধু, আমি তোমার পাশে আছি। বোঝা গেছে ছবি?